বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থায়নের সূচনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে: অর্থায়নের নীতিমালাসমূহ ব্যাখ্যা করো, ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক দেখাও, তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কি ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরু করি। আমরা জানি যে কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য কিছু আদর্শ বা নীতি অনুসরণ করতে হয়। অর্থায়নের ক্ষেত্রেও অর্থায়নের কাজটি সঠিকভাবে সম্পাদনের জন্য আর্থিক ব্যবস্থাপক কিছু নীতিমালা বা আদর্শ অনুসরণ করেন। এগুলোকে অর্থায়নের মূলনীতি বা নীতিমালা বলা হয়। তো অর্থায়নের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক 3টি নীতিমালা অনুসরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চেষ্টা করবে আমার আলোচনাটি শোনার সাথে সাথে প্রয়োজনীয় অংশগুলো তোমাদের খাতায় লিখে নেওয়ার, কারণ তোমরা যখন শোনার সাথে আবার লেখার কাজটিও করবে, শুনবে, লিখবে এবং দেখবে, 3টা কাজ যখন একসাথে হবে তখন তোমাদের পড়াটি ভালোভাবে মাথায় ঢুকবে এবং এটা পার্মানেন্টলি মাথায় থাকবে। তো আসো আমরা দেখি অর্থায়নের নীতিমালা কয়টি ও কি কি। অর্থায়নের নীতিমালাকে আমি বলেছি যে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে অর্থায়নের নীতিমালা: 1 নম্বর হচ্ছে ঝুঁকি মুনাফা নীতি, 2 নম্বর হচ্ছে তারল্য ও মুনাফা নীতি, 3 নম্বর হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। তো অর্থায়নের ক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক সাধারণত এই 3টি নীতিমালা অনুসরণ করে অর্থায়ন কাজটি সম্পাদন করে থাকেন। এখন আসো আমরা দেখি ঝুঁকি ও মুনাফা নীতি কাকে বলে। সাধারণত বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়, আর ঝুঁকি সৃষ্টি হয় অনিশ্চয়তা থেকে। ঝুঁকির কারণে বিভিন্ন ক্ষেত্রে একজন ব্যবসায়ী তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে থাকে বা বঞ্চিত হয়ে থাকে। বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ সুবিধাকে আমরা সাধারণত মুনাফা বলে থাকি। বিনিয়োগকারীরা মুনাফা অর্জনের আশায় মূলত অর্থ বিনিয়োগ করে থাকে। ঝুঁকি ও মুনাফা নীতি অনুসারে বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে, মুনাফার পরিমাণও তত বেশি হবে। তো একজন বিনিয়োগকারী যখন অধিক পরিমাণে ঝুঁকি গ্রহণ করে তখন স্বাভাবিকভাবে তার মুনাফা অর্জনের সম্ভাবনাও বেড়ে যায়। তবে ঝুঁকি ও মুনাফা নীতিতে বলা হয় যে ঝুঁকি ও মুনাফার সাথে নির্দিষ্ট পরিমাণ সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করা উচিত। তাহলে ঝুঁকি ও মুনাফা নীতি কাকে বলে? ঝুঁকি ও মুনাফা নীতির সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে নীতিতে ঝুঁকি ও মুনাফার মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন করে
অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে ঝুঁকি মুনাফা নীতি বলা হয়। দেখো, যে নীতিতে ঝুঁকি ও মুনাফার মধ্যে উপযুক্ত সমন্বয় সাধন করে অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয় তাকে ঝুঁকি মুনাফা নীতি বলা হয়। ঝুঁকি ও মুনাফার মধ্যে যদি আমরা সম্পর্কটি একটি উদাহরণের সাহায্যে দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে ধরো জনাব রহিম, তিনি একটি কর্পোরেট প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। তিনি যদি সরকারি বন্ডে অর্থ বিনিয়োগ করেন তাহলে এটি হবে একটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ, কারণ সরকারি বন্ডে প্রত্যেক বছর সুদের হার নির্দিষ্ট, অর্থাৎ এক্ষেত্রে বন্ডের সুদ এবং আসল পরিশোধের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নেই, আর সরকার কখনো দেউলিয়া হয় না, সেক্ষেত্রে এই ধরনের বিনিয়োগে দেউলিয়াতেরও কোনো সম্ভাবনা নেই। আবার যদি মিস্টার রহিম সরকারি বন্ডের পাশাপাশি একটি যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ক্রয় করে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন, সেক্ষেত্রে সেই বিনিয়োগটি হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং এখানে তার যে কোনো সময় শেয়ারের বাজার মূল্য হতে শেয়ারের মূল্য কমে যেতে পারে। তো এক্ষেত্রে অধিক মুনাফা অর্জনের আশায় শেয়ারের ক্রয়মূল্য থেকে বিনিয়োগকারী যত বেশি মুনাফা প্রত্যাশা করে তাকে বলা হয় ঝুঁকির অধিহার বা ঝুঁকির প্রিমিয়াম। আর এক্ষেত্রে বিনিয়োগকারীগণ অধিক মুনাফার প্রত্যাশায় এই ঝুঁকির প্রিমিয়াম বা ঝুঁকির অধিহার গ্রহণ করে থাকেন। তো সরকারি বন্ডে ঝুঁকির অধিহার হবে 0 আর শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকির অধিহার হবে বেশি। তো এইভাবে আমরা যদি ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্কটি দেখতে চাই তাহলে বলতে পারি যে ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে সমমুখী। সমমুখী মানে হচ্ছে ঝুঁকির পরিমাণ যেখানে যত বেশি মুনাফার পরিমাণও সেখানে তত বেশি। তাই ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ এই প্রশ্নের উত্তর আমরা ব্যাখ্যা করতে হলে বলতে পারি যে ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে সমমুখী, কারণ যেখানে ঝুঁকি বেশি সেখানে বিনিয়োগে হতে প্রত্যাশিত মুনাফার পরিমাণও অনেক বেশি হয়ে থাকে। অধিক ঝুঁকি অধিক মুনাফা, এটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক। তো এবার আসো অর্থায়নের যে দ্বিতীয় নীতিমালা রয়েছে তারল্য ও মুনাফা নীতি কাকে বলে আমরা একটু দেখে নিই। অর্থায়নের দ্বিতীয় নীতিমালা হচ্ছে তারল্য ও মুনাফা নীতি। এটিও অর্থায়নের খুব গুরুত্বপূর্ণ একটি নীতি। সাধারণত তারল্য ও মুনাফা নীতি বলতে বোঝায় ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে। তাহলে আমরা তারল্য মুনাফা নীতি বলতে কি বুঝি? যে নীতিতে তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে তারল্য ও মুনাফা উভয়ই বজায় রেখে অর্থায়ন করা হয়। তাকে তারল্য ও মুনাফা নীতি বলা হয়।
দেখো শিক্ষার্থীরা, তারল্য ও মুনাফা নীতি কাকে বলে? যে নীতিতে তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে তারল্য ও মুনাফা উভয়ই বজায় রেখে অর্থায়ন করা হয় তাকে তারল্য ও মুনাফা নীতি বলা হয়। তারল্য ও মুনাফা নীতিতে দেখা যায় যে একটি উপযুক্ত সমন্বয় সাধন করে এই নীতিটি প্রণয়ন করা হয়ে থাকে। কোনো দ্রব্য, সম্পদ বা সিকিউরিটি বিক্রি করে নগদ অর্থ পাওয়া গেলে তাকে আমরা তারল্য বলে থাকি। আর দ্রব্য বলতে সাধারণত ব্যবসায়ী যা উৎপাদন এর সাথে সরাসরি জড়িত সেই বিষয়বস্তুকে বোঝায়। আর স্থায়ী সম্পদ বলতে দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতিকে বোঝায় যা একজন ব্যবসায়ী সাধারণত বিক্রয় করে না। আর সিকিউরিটি বলতে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিকে বুঝিয়ে থাকে। তো এখানে দেখা যায় যে তারল্য যদি সঠিকভাবে বজায় রাখা না হয় তাহলে ব্যবসায়ীগণ ব্যবসায়ের যে দৈনন্দিন কার্য আছে সেগুলো পরিচালনা করতে সমস্যার সম্মুখীন হন। আর যদি তারল্য বেশি রাখেন তাহলে আবার ব্যবসায়ের যে কাঙ্ক্ষিত মুনাফা আছে সেটি অর্জন করতে ব্যবসায়ীর সমস্যা তৈরি হয়। তাই তারল্য ও মুনাফার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে তারল্য ও মুনাফা নীতিটি অনুসরণ করা উচিত। আর্থিক ব্যবস্থাপক যদি তারল্যর নীতি সঠিকভাবে মেনে না চলেন তাহলে তার পাওনাদারের পাওনা সঠিক সময়ে পরিশোধ করতে সমস্যা তৈরি হবে। আর পাওনাদারের পাওনা যদি সঠিক সময়ে পরিশোধ করা না যায় তাহলে দেখা যায় যে বাজারে ব্যবসায়ের সুনাম ক্ষুণ্ণ হয়। আর ব্যবসায়ের সুনাম ক্ষুণ্ণ হলে ব্যবসায়ের ভাবমূর্তিও নষ্ট হয়। এর ফলশ্রুতিতে ব্যবসায়টি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে তার শেয়ারের মূল্য কমে যেতে পারে, যা ব্যবসায়ের জন্য কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা এবার তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্কটা কীরূপ দেখে নিই। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। কারণ তারল্য রক্ষার জন্য যদি তারল্য বেশি রাখা হয় তাহলে মুনাফার পরিমাণ কমে যায়। আবার মুনাফার বৃদ্ধির লক্ষ্যে যদি তারল্য কম রাখা হয় তাহলে ব্যবসায়ের দৈনন্দিন ব্যবসায় পরিচালনায় সমস্যার সৃষ্টি হয়। যেমন আমরা যদি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যে একজন বিনিয়োগকারী হয়তো তার বিনিয়োগকৃত অর্থ আছে 5 লক্ষ টাকা। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্কটি অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্কটা কিরূপ? বিপরীত। কারণ তারল্য বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফার জন্য তারল্য সংরক্ষণ করা না হলে তখন ব্যবসার পরিচালনায় সমস্যা হয়। এখানে অধিক তারল্য কম বিনিয়োগ কম মুনাফা। আবার কম তারল্য বেশি বিনিয়োগ বেশি মুনাফা। তো আমি তোমাদেরকে একটি উদাহরণের কথা বলেছিলাম যে একজন বিনিয়োগকারী তার কাছে 5 লক্ষ টাকা আছে, ঠিক আছে। সে এখান থেকে বা 1 লক্ষ টাকা আছে, ধরো 1 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা না, 1 লক্ষ টাকা আছে। তাহলে সে তারল্য রাখলো কত? তারল্য রাখলো 30,000 টাকা। আর বিনিয়োগ করলো কত? 70,000 টাকা। তার যদি বিনিয়োগের উপরে 10% মুনাফা আমরা ধরি তাহলে তার মুনাফার পরিমাণ হবে 7,000 টাকা, তাই না? আবার দেখো, যদি এই বিনিয়োগকারী 1 লক্ষ টাকা বিনিয়োগ করে তারল্য কম রাখে, অর্থাৎ 20,000 টাকা তারল্য রাখে, তাহলে তার বিনিয়োগের পরিমাণ বেড়ে যাবে। বিনিয়োগ কত হবে? 80,000 টাকা। তখন তার 10% মুনাফার পরিমাণ কত হবে বলো দেখি? তাহলে 10% মুনাফায় তার মুনাফার পরিমাণ হবে 8,000 টাকা, অর্থাৎ এখানে মুনাফার পরিমাণও বেড়ে গেল। তাহলে তারল্য মুনাফার মধ্যে সম্পর্কটা কীরূপ? বিপরীত। কিভাবে? এখানে তারল্য বেশি, মুনাফা কম। আবার কম তারল্য,
বেশি মুনাফা। তাই আমরা বলে থাকি যে তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্কটি হচ্ছে বিপরীত। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা অর্থায়নের যে তৃতীয় নীতিমালাটি আছে সেটি হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি কাকে বলে আমরা একটু দেখি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটিও খুব গুরুত্বপূর্ণ একটি নীতি। আসলে কি, অর্থায়নের নীতিমালা থেকে প্রতি বছরই বেশিরভাগ সময় প্রশ্ন এসেছে, তাই আমাদেরকে অর্থায়নের এই নীতিমালার প্রশ্নটি খুব ভালো করে পড়তে হবে। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও একটি ইংরেজি শব্দ, মূলত পত্রকোষ বা পোর্টফোলিও শব্দটি থেকে এই পোর্টফোলিও বৈচিত্র্যায়ন বিষয়টি চলে এসেছে। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে থাকে, যাতে ঝুঁকি হ্রাস পায়। অর্থাৎ যে নীতিতে বিনিয়োগকারী বিনিয়োগকৃত সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে থাকে, বিনিয়োগ করে ঝুঁকি লাঘব করে তাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলা হয়। দেখো, যে নীতিতে বিনিয়োগকারী বিনিয়োগকৃত সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি লাঘব করে তাকে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলা হয়। সাধারণত দেখা যায় যে সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পোর্টফোলিও নীতির ভূমিকা অপরিসীম। আমরা ব্যবসায়ের ক্ষেত্রে একটি প্রবাদ বাক্য সবসময় শুনে থাকি যে ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ তোমার সকল বিনিয়োগ একটি সম্পদে খাটাবে না, কারণ এতে ওই সম্পত্তি যদি কোনোভাবে ঝুঁকির সম্মুখীন হয় বা ক্ষতির সম্মুখীন হয় তাহলে সকল বিনিয়োগই কিন্তু ক্ষতির সম্মুখীন হলো। কিন্তু যদি একাধিক সম্পদে বিনিয়োগ করা হয় তাহলে একটি সম্পদের লাভ দ্বারা আরেকটি সম্পদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির ক্ষেত্রে ব্যবসায়ীর পণ্য বা সেবা যত বেশি বৈচিত্র্য হবে তত বেশি তার ঝুঁকি বণ্টিত হবে এবং তা হ্রাস পাবে। আমরা একটি উদাহরণ দিলে দেখতে পাই যে ধরো একটা মুদি দোকানে সব সময় বোতলজাত শ্যাম্পু বিক্রি করে, কিন্তু সে যদি বোতলজাত শ্যাম্পুর পাশাপাশি মিনি প্যাক শ্যাম্পু বিক্রি করে তাহলে তার দুই ধরনের ক্রেতাই তার দোকানে সমাগম হবে। আবার এক কোম্পানির শ্যাম্পু বিক্রি না করে সে একাধিক কোম্পানির শ্যাম্পুও বিক্রি করতে পারে। এরকম করে যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে পণ্যর বৈচিত্র্যায়নটা যত বেশি হবে তত তার পক্ষে ঝুঁকি বন্টন করা সম্ভব হবে। এক্ষেত্রে আরও একটু বলা যায় যে যখন অর্থ বিনিয়োগ করা হয় বা বিনিয়োগকারীগণ অর্থায়ন করেন তখন অর্থায়নের উৎসের ক্ষেত্রেও এই পোর্টফোলিও নীতিমালাটি অনুসরণযোগ্য। অর্থাৎ একটি উৎস থেকে সমুদয় তহবিল সংগ্রহ না করে একাধিক উৎস থেকে বিনিয়োগকারীগণ তহবিল সংগ্রহ করতে পারেন, যেমন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই সকল উৎসগুলো আছে। পাশাপাশি মালিকের নিজস্ব তহবিল আছে, বিভিন্ন উৎস থেকে সে তহবিল সংগ্রহ করে তার ঝুঁকি বন্টন করতে পারেন।
তাই বলা হয়ে থাকে যে পোর্টফোলিও নীতি হচ্ছে ব্যবসায়ের একটি সম্পদে অর্থ বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি লাঘব করার নীতি। তো এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় আসে জ্ঞান অথবা অনুধাবনে যে পোর্টফোলিও কেন গঠন করা হয়। তাহলে যদি উত্তরটি আমরা দিতে চাই, সহজেই আমরা বলতে পারি যে সাধারণত কারবার প্রতিষ্ঠানের ঝুঁকি বন্টন ও ঝুঁকি লাঘবের জন্য পোর্টফোলিও গঠন করা হয়। তো এরপরে যদি 2 নম্বরের জন্য আসে, এই সংজ্ঞাটি লিখে তারপরে তোমরা এই বিষয়টি লিখে তোমরা সংজ্ঞাটি দিবে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে। আর গয়ের জন্য যদি আসে তাহলে তো প্রথমেই পোর্টফোলিও নীতি লিখে তার সংজ্ঞা লিখবে, সংজ্ঞা লিখে উদ্দীপকের আলোকে তোমার ব্যাখ্যা বিশ্লেষণটি উপস্থাপন করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা সবাই আজকের ক্লাস সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং ক্লাসের বিষয়বস্তুগুলো অনুধাবন করতে পেরেছো। তো আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।